আসসালামু আলাইকুম। বয়স কোনো বাধা নয়। এমআরসিওজির পরেও এফসিপিএস হয়। আজকের এই ব্যানারে জেনেসিস এমআরসিওজি টিমের পক্ষ থেকে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি, ডক্টর আসমা ফারুকী। আমরা বিগত সব সময় আপনার যখন আমাদের একটি সেশনে এক্সাম হয় তারপরেই আমরা আমাদের কিছু প্রিয় মুখ, কিছু ভালোবাসার মানুষ, কিছু ডেডিকেটেড পার্সন এবং কিছু নক্ষত্র অথবা উজ্জ্বল মানুষদেরকে খুঁজে পাই, যারা প্রতিনিয়ত আপনাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। জেনেসিস আউটলেয়ার এমআরসিওজি টিম সবসময় ট্রিমেন্ডাস কাজগুলোর মধ্যে আপনাদেরকে কিভাবে ডিগ্রি করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা যায় সেক্ষেত্রে কাজ করে আসছে। আমাদের এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে মোটামুটি একটা বয়সের পরে দেখা যায় কিভাবে একজন ডক্টর সে হচ্ছে আপনার যখন খুব হতাশ হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করবে কি করবে না, অথবা ফ্যামিলি, ইনলস, বেবি, তার ওয়ার্কিং প্লেস, তার হচ্ছে জব সেক্টরের টোটাল প্রসিডিওর গুলো মেনটেন করে হয়তো তার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের জার্নিটা খুব সুন্দরভাবে স্টার্ট করতে পারে না। সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের এই কাজটাকে সফল করার জন্য আমরা আপনাদের জন্য বিভিন্ন শর্ট আম, বিভিন্ন সিস্টেম নিয়ে আসি, যাতে আপনারা আপনাদের পোস্ট গ্রাজুয়েশন জার্নিটাকে ইজি করতে পারেন। আমাদের সাথে তেমনি একজন আপু, ডক্টর সিরাজুম মনিরা আপু হচ্ছে যুক্ত আছেন। তিনি হচ্ছেন আমাদের এমন একজন মানুষ যিনি আপনার একাধারে জাস্ট একটা বছরের মধ্যে একটা এমআরসিওজি এবং একটা এফসিপিএস দুটো ডিগ্রি হোল্ডার হয়েছেন, অথচ ওয়ান্স আপন আ টাইম যখন তিনি আমাদের এমআরসিওজি কোচিং করছিলেন, আমাদের সাথে আমাদের থেকে গাইডলাইন নিচ্ছিলেন, তখনও কিন্তু এই কথাটি হয়তো ভাবেননি যে আলহামদুলিল্লাহ তার দুটো ডিগ্রি হয়ে যাবে। আই এম সো মাচ ব্লেসড যে আপু যখন তার এফসিপিএস ডিগ্রিটা হয়েছে, আপু আমাকে ইনবক্সে নক করেছে। আমি ওই মুহূর্তে আপুর ইনবক্সটা রিচ করতে পারিনি। আপু আমাকে পার্সোনালি মানে কল করেছে যে আপু আমি আমার বাবাকেও বলেছি যে আপনার জন্য দোয়া করতে। আপনি আমাকে বলেছিলেন আপনি একবার হলে এফসিপিএস পরীক্ষাটা দিবেন। চলার পথে হাজার হাজার ডক্টরের জন্য যখন গাইডলাইন নিয়ে আমরা কাজ করি, তখন অনেক ডক্টরকে তার পার্সপেক্টিভে অনেকগুলো কথা বলি, বাট আপনারা যে আমার কথাগুলোকে সম্মান করে সেই পথটা দিয়ে হাঁটেন, সেটা আমার জন্য অনেক বড় একটা আসলে আমি বলবো যে লেসন, প্লাস আমার জন্য একটা রেসপেক্টেরও ব্যাপার। সো আমি সিরাজুম মুনিরা আপুকে নিয়ে আমি শুধু সোললি প্রোগ্রাম এনেছি এই কারণে যে আপু যখনই আমাকে জানিয়েছে, আমি তখনই আপুকে বলেছি আপু আমি শুধুমাত্র আপনাকে ডেডিকেটেড করে একটা প্রোগ্রাম আমি লঞ্চ করতে চাই, যেখানে যারা ভাবছে বয়স 40 ঊর্ধ্ব, আমি এখন চার্লসের পেশেন্ট, আমার কি আসলে এখন পোস্ট গ্রাজুয়েশনের ভাবনাটা ভাবা উচিত, আমি তাদেরকেই হচ্ছে স্মরণ করে বলতে চাই আজকের এই প্রোগ্রামটি আপনাদের জন্য রেকর্ডেড থাকবে। আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপু কতটা শক্তি পেয়েছে, অথবা কতটা হার্ডওয়ার্কের মাধ্যমে তার একই সাথে দুটো ডিগ্রি হয়ে গেছে। এবং আপু আমি বলবো যে আমার জেনেসিস আউটলেয়ারের একটা উজ্জ্বল নক্ষত্র, কারণ আমি সবসময় বলি যদি দুটি ডিগ্রি করতে হয় একটি যেন বিদেশি হয়। আপু ঠিকই দুটো ডিগ্রি করছে, আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, এখন বাকি পথটুকু যেন সহজ হয়, একটি এমআরসিওজি আর একটি এফসিপিএস। আমি আপুর কাছে অনেকগুলো প্রশ্ন। আপু আপনার এই পুরো জার্নিতে জেনেসিস আউটলেয়ার আপনাকে কিভাবে সাহায্য করেছে, আপনার এই পুরো জার্নিতে আমরা আপনাকে কিভাবে গাইডলাইন দিয়েছি সেটা থেকে আপনার হেল্প হয়েছে, অথবা আপনার এই পুরো জার্নিতে আপনি তো আগে এমআরসিওজি এর কোচিংটা করাচ্ছেন, তারপরে এফসিপিএস পরীক্ষা দিয়েছেন, টোটাল ওভারঅল আপনার পুরো সময়টুকু নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। ডক্টর সিরাজুম মুনিরা আপু আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। দীপা আপু, শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আমি মানে আই এম সো মাচ ব্লেসড, কারণ আপনি আসলে এর আগেও যখন ফিলিং শেয়ারিং করেছেন আপু, আপনার কিছু কথা আমাকেও আমার এত হৃদয় ছুঁয়ে গেছে যে আমার মনে হয়েছে আমি খুব ব্লেসড একজন পার্সন যে আমি এই টাইপের মানুষগুলোকে পেয়েছি। আজকে জেনেসিস টোটাল আউটলেয়ারের আপু হাজার হাজার ডক্টর আপনার এই টোটাল হচ্ছে ভিডিওটা দেখবে, তারা তাদের ভিতরে শক্তি যোগাবে, তারা তাদের পথটাকে সহজ করে নেওয়ার জন্য আপনার কিছু কথাকে কাজে লাগাবে। আমি বলবো আজকে আপু আপনার ওপেন পুরা ফিল্ড, আপনি 40 মিনিটস, 30 মিনিটস, 20 মিনিটস আপনি যত কিছু বলতে চান, কিছু দায়বদ্ধতা থেকে কিছু ডক্টরদের জন্য আপু আপনি বলবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। যে কথা বলার একটা প্ল্যাটফর্ম, এটা খুবই জরুরি আসলে। আপু, আপনি আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আপু আমি আপনাকে ক্লিয়ার দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, একদম সুন্দর। আচ্ছা, ঠিক আছে।
আসলে আমাদের ফিমেল ডক্টরদের পোস্ট গ্রাজুয়েশনের প্রত্যেকটারই একটা করে গল্প আছে, প্রত্যেকের একটা স্ট্রাগলের গল্প ছাড়ে। একজন ফিমেল ডক্টর যখনই পোস্ট গ্রাজুয়েশন লেভেলে চলে যায়, একটা স্ট্রাগল ছাড়া পিছনের অনেকগুলো মানে ত্যাগ তিতিক্ষা কান্না ছাড়া, এটা আমার মনে হয় নট এ সিঙ্গেল ডক্টর যে পানির মতো বিষয়গুলো এমবিবিএস, তারপরে এফসিপিএস, তারপরে বিসিএস এভাবে হয়েছে, আমার মনে হয় নট এ সিঙ্গেল ফিমেল ডক্টর এরকম ইতিহাস দিতে পারবে। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে বিষয়টা একই রকম ছিল, আমার ক্ষেত্রে বিষয়টা আর একটু বেশি প্যাথেটিক হয়ে গিয়েছে। এটাই পার্থক্য আসলে। আমি তো প্রায় 2010-এ পাশ করেছি এবং খুবই এই ব্যাপার যে আমি আসলে কখনোই গাইনি ডক্টর হতে চাইনি। আমি চেয়েছিলাম যে আমি সব সময়ের জন্য মেডিসিনে পড়বো, আমার টার্গেট ছিল যে আমি মেডিসিনে পড়ালেখা করব। তো এই উপলক্ষে আমি আসলে ইন্টার্নির পরই মেডিকেল অনকোলজিতে ডিগ্রি করার জন্য ব্যাংককে গিয়েছিলাম। তো বিশাল একটা আশা নিয়ে গিয়েছিলাম যে আমি যেহেতু একটু বাইরে থেকে একটু পড়াশোনা করে আসতে পারলে বাংলাদেশে ফিমেল ডক্টরদের জন্য ক্যারিয়ার এস্টাবলিশমেন্টটা অনেক সুবিধা হয়, এই জন্য চিন্তা ভাবনা করে গিয়েছিলাম। তো যাই হোক, এই যাওয়াটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। তারপরে ওখানে যাই আমার কিছু অবস্ট্রাকটিভ কমপ্লেইন শুরু হয়। এই কমপ্লেইনটা আপু মোটামুটি 7 বছর আমার লাইফের মোটামুটি কান্না দুঃখ কষ্ট নিয়েই গেছে। একটা সুস্থ সুন্দর বাচ্চা পেতে আমার প্রায় 5 ইয়ার্স এর মতো লেগে গিয়েছে। তারপরে ওকে পাওয়ার পরে যখন ও আর কি হলো সুস্থ সবল ভাবে, তারপরেও আমি 2 বছর মোটামুটি প্যানিক ছিলাম। মানে ও ঘুমালেও আমার ভয় লাগতো যে ঘুমের মধ্যে হয়তো মরে যাবে নাকি, আমি ঘুমালেও ওকে পাহারা দিতাম, এরকম একটা ট্রমাটাইজড কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এভাবে যখন ও মোটামুটি 2 to 3 ইয়ার্স হয়ে গেল, তখন আমার ফ্যামিলি থেকে চাপ দিল যে তুমি এবার কিছু করো, এভাবে থাকলে তো তুমি আস্তে আস্তে আসলে অসুস্থ হয়ে যাবে। আমি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, দেশের বাইরে থেকে চলে আসলাম একবারে। আসার পরে দেখি যে আই ওয়াজ এ ভেরি একাডেমিক্যালি গুড স্টুডেন্ট, সবাই বলতো যে একবার এফসিপিএস হবে, বসলেই হবে, তুই বস, তোর সঙ্গে ফর্ম ফিল আপ করবো, এই ধরনের অনেক ব্যাপার স্যাপার ছিল। তো তারপরে যখন ফেসবুকে দেখলাম যে আমার সব ফ্রেন্ডরা মোটামুটি সবারই ডিগ্রি এস্টাবলিশমেন্ট হয়ে গিয়েছে, তো আমি তখন খুব ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। পরে ফ্যামিলি থেকে প্রেশার দিল যে আপু তুমি হলো শর্টকাট, এখন মেডিসিন অনেক দীর্ঘ সময় লাগবে, প্লাস বাংলাদেশে মেডিসিন ফিমেল ডক্টরের ক্যারিয়ারটাও অনেক টাফ, তুমি গাইনিতে জয়েন করো। পরে তাদের পরামর্শে মানে আমি কিছুতেই করব না, তারপরে জোর করে তারা আমাকে আর কি ফার্স্ট টাইম পিজিটি করায়। তারপরে পিজিতে গিয়ে আসলে সবার লাইফে একজন স্পার্কেল থাকে, আমার লাইফেও একজন স্পার্কেল ছিল, আমার ইনিশিয়েটর ছিল। আমরা দুজন একসঙ্গে ট্রেনিং করেছি, ডাক্তার হাবিবা এলাহি আরাবি। ও দীর্ঘদিন হচ্ছে জেনেসিসে কিন্তু মেন্টর হিসেবেও ছিল। তো ও হচ্ছে খুবই একজন সুপার অ্যাক্টিভ যাকে বলে, একটা সুপার অ্যাক্টিভ মেয়ে, সুপার অ্যাক্টিভ ডক্টর, ও ক্যারিয়ারিস্ট খুবই ছিল। ও রানিং এর উপরে সবকিছু করেছে, এমবিবিএস করার পরপরই ও বিসিএস দিয়ে এফসিপিএস পার্ট 1 ট্রেনিং এ আমার সঙ্গে কলিগ ছিল আর কি। তো তখন ও এমআরসিওজি দেওয়ার জন্য পড়াশোনা করছে। তখন ও প্রথমে আমাকে বলে যে আপু আপনি একটু পরীক্ষা দেন, আপনি এত ই ভালো, আপনি যদি একটু পরীক্ষা দেন আপনার হবে। তো আমি বলতাম যে দেখো এটা আমার জন্য আসলে এখন অসম্ভব ব্যাপার। তো আমাকে অনেকভাবে সাহস যোগাতো যে আপু এমআরসিওজি অনেক ফার ইজি, এফসিপিএস কে আপনি যতটা ভয়ঙ্কর ভাবছেন এমআরসিওজি আপনি করেন, আপনার জন্য অনেক ইজি লাগবে, আপনি শুরু তো করেন। তো যাই হোক, তারপর ওর কথায় আমি কোচিং এ ভর্তি হই। পরে জেনেসিস এর সঙ্গে ওই আমাকে প্রথম পরিচয় করিয়ে দেয়। এবং দুঃখের বিষয় হচ্ছে যে আমি 19-এ প্রথমবার অ্যাডমিট হই এমআরসিওজি আউটলায়ারে। কিন্তু তখন আমার যেটা হয়, পেরিফেরিতে এত কাজের প্রচন্ড চাপ থাকে যে আমি এই কোচিংটা কন্টিনিউ করতে পেরেছিলাম না। প্রথমবার আমি ড্রপ আউট করি, এত প্রেসার যে আমি পড়া কন্টিনিউ করতে পারছিলাম না, মনে হচ্ছিল যে আমি পারবো না। তারপর আমি আবার সমস্ত পড়াশোনা মোটামুটি কিছুদিনের জন্য বিরতি দিয়ে দিলাম যে না, আমার এত কাজ নিয়ে, আমার তখন অলরেডি 2টা বেবি আর কি, 2 বেবি নিয়ে প্লাস চেম্বার এত কিছু মিলে পারছিলাম না, তো না আবার একটা পজ দেই। এরপরে আবার মোটামুটি 2024-এ আসার পরে যখন ছোট বেবিটা একটু বড় হলো, অ্যাকচুয়ালি আমার যে আমার 3 নাম্বার বেবি, আর এফসিপিএস বলবো যে 4 নাম্বার বেবি। তো দ্বিতীয় বেবিটা মোটামুটি একটু শক্ত হওয়ার পরে মনে হলো যে এবার আমি আর একবার নতুন করে ট্রাই করি। এরপরে 2025-এর জন্য ট্রাই করলাম, জুলাইতে অ্যাডমিট হলাম আবার জেনেসিসে। এবং এখানে আসলে কারো কোনো দ্বিতীয় কোনো কথা বলার অপশনই নেই। যতটুকু পড়েছি, যতটুকু মানে করেছি, সমস্তটাই হচ্ছে জেনেসিস আউটলায়ারের মেন্টরসদের এবং জেনেসিস টোটাল কোচিং এর মেন্টরসদের অসম্ভব অসম্ভব দক্ষতার কারণে। বলে যে আল্লাহ বলছে যে একজনের চেষ্টা লাগে, দুনিয়ায় একটা ওসিলা লাগে যে কোনো একটা দোয়া কবুলের ক্ষেত্রে। তো আমার পোস্ট গ্রাজুয়েশন জার্নির দোয়া কবুলের ক্ষেত্রে যে দুনিয়ার যে মাধ্যম, এটা বলবো যে জেনেসিস কোচিং এর মাধ্যমে হয়েছে। কারণ ওনারা সবাই সবাই মোটামুটি আমার চেয়ে বয়সে সবাই ছোট, তারপরেও ওনারা এত অসাধারণ দক্ষ। এবং শুধু পড়ানো না, এই যে সবারই এই যে এসব ছোট ছোট কথাগুলো,
ক্যাজুয়ালি বলে ফেললো। দীপু আপু যেমন বললো যে আমরা চলার পথে বলে ফেলি, কিন্তু ওই একটা দুইটা ছোট কথা হয়তো কারো লাইফ চেঞ্জিং হতে পারে। তো আমি আসলে ওনাদের বিভিন্ন কথা, বিভিন্ন জিনিসগুলো আমাকে খুব ইন্সপায়ার্ড করে। এবং আপনারা মানে মোটামুটি বিশ্বাস করবেন কিনা, আমার টোটাল পড়াগুলোই মোটামুটি 70% গাড়িতে। কারণ দুইটা বাচ্চা প্লাস আমার নিজস্ব চেম্বার, বিভিন্ন ওটির চাপ, পেরিফেরিতে আসলে কাজের অনেক চাপ থাকে। আপনি পোস্ট গ্রাজুয়েশন না করলেও আপনি গাইনিতে আপনাকে অনেক কাজ করতে হবে, সময় দিতে হবে। পেরিফেরিতে আমাদের গাইনি ডক্টর অনেক শর্টেজ বাংলাদেশে এখনো। সবকিছু মিলিয়ে আমার 70% পড়ালেখা, এফসিপিএস বলবেন এবং এমআরসিওজি বলবেন, টোটালটাই গাড়িতে এবং মোবাইলে। কারণ বাসায় যাওয়ার পরে 2 বাচ্চা নিয়ে পড়ালেখা করা মানে এটা বলা চলে যে এটা একটা খুবই একটা দুরূহ ব্যাপার। তারপরে অনেকের ফ্যামিলি ব্যাকআপ থাকে, মা থাকে, শাশুড়ি থাকে। আমার ক্ষেত্রে আসলে এই জিনিসটা ছিল না। আমি মোটামুটি নিজেকে একাই চলতে হয়েছে। তো তারপরেও যতটুকু করতে পেরেছি ততটুকু শুধুমাত্রই এই মেন্টরদের অসম্ভব সহযোগিতার জন্য। এবং যখন এমআরসিইউটি হয়ে গেল, তখন দীপু আপু বলল যে, "আপু আপনার তো 4 বছর ট্রেনিং লাগবে। আপনি একটু সাহস করেন।" আমি বললাম যে, "আপু এফসিপিএস মনে হইলে আমার ভয় করে।" কারণ আমি 20 মানে 15 ইয়ার্স আগে আমি বেসিকের পড়ালেখা ছেড়েছি। 15 ইয়ার্স। আমি 2010 এর গ্র্যাজুয়েট। তখন উনি বলল, "আপু 60-40, আপনি যদি এখন 40 পড়েন, আপনি 60 পড়া বাকি, অথবা আপনি যদি এখন 60 পড়ে রেখেছেন, আপনার 40% বাকি।" তো এই কথাটা আমার মাথার মধ্যে একদম ঢুকে যায়। যে আসলে চেষ্টা তো আমি প্রায় ৬-৭ বছরের আ সাহস নিয়ে আমি একবার বসে এমআরসি যে আমার একবারে হয়ে গেল। আমি আরেকবার ট্রাই করি এফসিপিএস এর জন্য। যেহেতু 60-40 বলছে, ওদের অভিজ্ঞতা তো অসংখ্য। ওরা তো প্রতি বছর শত, শত ডক্টর নিয়ে কাজ করছে। শত, শত অভিজ্ঞতা। পরে আমি এই সাহসে আসলে ২০২৫ এ যখন আমার এমআরসিওজি হলো, তারপরে আমি বললাম যে জুলাইতে তো আমি পারব না। আমার এর মাঝখানে ২ টা ঈদ আছে। বাচ্চা-কাচ্চা নিয়ে আসলে এটা সম্ভব হবে না। পরে আমি ২৬শে জানুয়ারিকে টার্গেট করি এবং আমি কিন্তু ২ বার কোচিং এ অ্যাডমিট হয়েছি। হ্যাঁ? জুলাইতে, জানুয়ারিতে ১ বার, আবার জুলাইতে ১ বার। কারণ আমি চাচ্ছিলাম যে আমি পড়ার চেয়ে শুনতাম বেশি। আমি শুনতাম। কারণ আমি ওই মানে নিউ স্টুডেন্টদের মতো, ফ্রেশারদের মতো যে আমি সুন্দর করে বসে নোট করব, অনেক গুছাবো, এরকম তো আসলে আমার কোন স্কোপ ছিল না। এজন্য আমি বারবার শুনতাম। শুনে আমি জিস্ট গুলা নিজের ভিতরে নেয়ার চেষ্টা করতাম। যে যেভাবে হয়। আমার তো দায়িত্ব চেষ্টা করা। যেকোনো কিছু রেজাল্টের মালিক তো আসলে আল্লাহ তাআলা। তো এভাবে করার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ বলব যে আমার প্রিপারেশনটা এত মানে মোটামুটি এত ভালো ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে না আমি I have prepared good। আর এর মধ্যে যেটা বলব, শুধুমাত্র আমি ফুললি প্রিপারেশন নিয়েছি লাস্টের 1 মান্থ। আমি ডিসেম্বরের ১ তারিখ থেকে আমার চেম্বারে যেসব প্রতিষ্ঠানে আমি কাজ করি, সবাইকে বলেছি যে আমি এই ১ মাস আমাকে টাইম দিতে হবে। কারণ আমি জীবনে একবারই বসবো, পড়তে পারবো কিনা জানি না। কারণ বাচ্চা তো বাসায় ২ টা থাকলে পড়া খুব কঠিন হয়ে যায়। তারপরে আমার ২ টা বাচ্চাই ছোট। তো ১ মাসের জন্য আমি টোটাল চেম্বারটা অফ করেছিলাম। তবে ওটিটা অফ করতে পারিনি। ওটিটা আমাকে করতেই হইছে। কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা তো আসলে আ অনেকভাবে ইনভলভ থাকি, যেখানে মানে এগুলো আসলে ধোপে টেকে না, সত্যি কথা বলতে। পার্সোনাল আমাদের যে ভিতরের একজন ডক্টরের যে ভিতরের চাহিদা, ভিতরের যে আ আকাঙ্খা বা আকুলতা, এটা আসলে লেম্যানরা কখনোই বুঝবে না যে আমরা কি জন্য এরকম হাজর-পাজর করছি। আমাকে অনেকেই, আমাকে এক পেশেন্ট বলল আসার আগে যে, "ম্যাডাম আপনি তো এমনিই অনেক বড় ডাক্তার হয়ে গেছেন। আপনি আপনার আর পরীক্ষা দেওয়ার কি প্রয়োজন?" তো আসলে ওনারা কখনোই আমাদের ভিতরের এই কষ্টটা বুঝবে না, এই অনুভূতিটা বুঝবে না। তো লাস্টের 1 মান্থ আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম। তবে অপারেশন গুলো করতে হয়েছিল এবং কোনো কিছুই বলার নাই। কারো কোনো এখানে দখল নাই। আমার নিজেরও কোনো রকম কৃতিত্ব নাই। কৃতিত্ব যদি বলতে হয়, জেনেসিসকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া যে বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য আ মানে বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েশনটা তো আসলে একটা ভয়াবহ অভিজ্ঞতার মতো। প্রত্যেকের কাছে এটা মনে হয় যে এত ৭ বছর এত কষ্ট করে আসার পর নেক্সট স্টেপটা এতটা কঠিন হবে, এটা তখন সবকিছু মিলিয়ে তখন খুবই দুর্বোধ্য মনে হয়। তো এইটাকে জেনেসিস এত ইজি করে দিয়েছে সকলের জন্য, এত ইজি করে দিয়েছে যে আমি শুধু বলব যে আপনারা পাস করার পরে হোয়াট এভার দ্য সিচুয়েশন, এখন যেটা সুবিধা যে আমরা অনলাইনে কোচিংটা করতে পারছি। আমাদের সময় তো সবাই শুক্রবার করে বৃহস্পতিবার নাইটে রওনা দিয়ে শুক্রবারে কোচিং করত। এখন তো এইটা সুবিধা হয়েছে যে মেয়েরা যেখানেই থাকুক সেখান থেকে তারা অনলাইন কোচিংটা অ্যাটেন্ড করতে পারতেছে। আপনারা একবার না পারেন ২ বার করেন, ৩ বার করেন, বিরতি দেন। বিরতি দিয়ে আপনারা জাস্ট ইন টাচ এ থাকেন। পড়তে পারছেন না, দ্যাটস ওকে। শুধু শুনেন।
শুধু ওনারা কি বলছে কথাগুলা, ওনারা এতটা চায় মানে এই বাচ্চাগুলোর পড়ানো দেখলে আমার আসলে নিজেরই বুকের ভিতর খারাপ লাগে যে কেন ওদের কথা আমরা শুনছি না। ওরা প্রত্যেকেই একদম অন্তর দিয়ে পড়ায়। রিয়ালি ওরা ফিল করে পড়ায়। ওদের কষ্টটা যে ওরা যখন স্টুডেন্ট পর্যায়ে ছিল, পার্ট 1 দিচ্ছিল, ওদের ভিতরে যে মানে আমার ভিতরে যে অনুভূতিগুলা কাজ করতেছে যে এত পড়া, আমি কি পড়বো? এক্সাম নাইটে কি পড়বো? মানে ওরা মানে হাঁচড়-পাঁচড় করে যে প্লিজ আপু আপনারা বুঝেন আমরা কি বলতে চাচ্ছি। তো ওদের এই চাওয়াটা একদম রিয়াল। এখানে প্রফেশনাল কোনো অ্যাটিটিউড নাই এবং অন্য কোনো কিছু নাই। বাংলাদেশে আসলে আর কোনো কোচিং আছে কিনা, কে কোথায় আসলে কিভাবে পড়ায়, এ বিষয়ে আসলে আমার কিছুই জানা নেই। আমি মানে বাংলাদেশে আসার পর আমার এক কলিগ আমাকে বলে যে জেনেসিস এর কথা, ওইখান থেকে আমার জার্নি 2018 থেকে শুরু। তো আলহামদুলিল্লাহ যে আমি 2024 থেকে যখন সিরিয়াস হলাম, ইনশাল্লাহ ওনাদের সহযোগিতায় আল্লাহ পাক আমাকে আমি বলবো যে একটা অসম্ভবকে সম্ভব করার তৌফিক দিয়েছে। কারণ এটা আমার জন্য যে কতটা মানে ছিল, অসম্ভব মনে হচ্ছিল যে আমি 2 বাচ্চা নিয়ে কি করে পার্ট 1 এর পড়া পড়বো? এটা কি পসিবল? এটা কখনোই পসিবল না। এজন্য আপনাদেরকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর ফ্রেশারদের জন্য বললাম এই যে এই কথাটা বললাম যে তোমরা একবারে পারবা না, দ্বিতীয়বার কোচিং করো। দ্বিতীয়বার পারবা না, 6 মাস গ্যাপ দাও। আবার লেগে থাকো। বইগুলা প্রতিদিন একটু নাড়ো, লেকচার গুলা প্রতিদিন একটু করে শুনো। ইনশাআল্লাহ একসময় না একসময় জিনিসগুলা আয়ত্তে চলে আসে আসলে। চেষ্টার বিকল্প দুনিয়ায় কিছুই নাই। তো এই জন্য আর কি এটাই সবাইকে বলা ছোটদেরকে যে সবাই এভাবে লেগে থাকো। আর দীপু আপুর কথা তো বলবোই না। দীপু আপু যে কিভাবে আমাকে স্পার্ক করেছে যে আপু 60-40 এই কথাটা আমার মাথায় ঢুকে গেছে। 60-40 আচ্ছা আমার 60% পড়া তো আছেই আমার সিএজির জন্য, তাহলে একবার দে। আমি আবার বলছি যে আপু যে আমি যে জুলাইতে বসবো, জুলাইতে মাঝখানে 2টা ঈদ আছে, আমার নতুন ফ্ল্যাট কেনার কথা আছে, আমি তো পড়তে পারবো না। তখন সে আমাকে বলছে আপু কোনো অসুবিধা নেই, আপনি জানুয়ারিতে দেন। তো ওনার কথাটা আমি ক্যাচ আপ করেছি এবং আমি অ্যাডমিট থেকেছি। আমি জানতাম যে আমি জুলাইতে পরীক্ষা দিতে পারবো না। আমি অ্যাডমিট থেকেছি, জুলাইতে আবার রিঅ্যাডমিশন নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার ইচ্ছাকে, উনাদের সবার চেষ্টাকে সফল করেছে। এজন্য জেনেসিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনির আপুকে একটা কথা বলবো, আমি যদিও বয়সে আপুর কাছ থেকে অনেক ছোট, বাট এই যে ছোট মানুষটি অ্যাজ আ মেন্টর হিসেবে, যেহেতু আপু আসলে আমার অনেকগুলো বছর ধরেই আমি বাংলাদেশের খুব স্বনামধন্য একটি মেডিকেলের অ্যাসোসিয়েট প্রফেসরকেও আলহামদুলিল্লাহ আমার গাইড করার সুযোগ হয়েছে। ম্যাম কিন্তু মানে অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাম কিন্তু আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এফসিপিএস কমপ্লিট করা, এমসিপিএস কমপ্লিট করা, বাট ওনার এই এজে এসে মনে হয়েছে আমি আই এম গোয়িং টু বি আ প্রফেসর। বাট যেহেতু আমাদের ওজিএসবি অথবা ফিগো আমরা ডিফারেন্ট প্রোগ্রামগুলোতে গিয়ে ম্যাডামরা যখন দেখতে পাই যে এমআরসিও যে আসলে অন্যরকম একটা ধাঁচের জায়গা, সেখানে ম্যামরা অন্যরকম একটা নলেজের শেয়ারিং কেয়ারিং করতে পারে, ম্যাডামের ওই বয়সে এসে মনে হয়েছে আমি এখন এমআরসিও যে পার্ট 1 পরীক্ষা দিব। তারপর ম্যাম ঠিকই এমআরসিও যে পার্ট 1 পরীক্ষা দিল এবং সোললি শুধুমাত্র জেনেসিস করেছে। এবং আমরা খুব সুন ইনশাল্লাহ এবছরই ম্যাডামের মেডিকেলে চা খাওয়ার দাওয়াত নিতেই যাব, কারণ ম্যাম আলহামদুলিল্লাহ পার্ট 2 একদম গোয়িং টু বি কমপ্লিটেড টাইপের ম্যাডামের সামনে পরীক্ষা। সো সবকিছু মিলিয়ে আসলে আমার সবচেয়ে আমি সিরাজুল মুনিরা আপুকে আজকের এই ব্যানারে নিয়ে আসা, আপু আপনার মানে আপনি যে আজকে কতগুলো মানুষের ইন্সপিরেশন হিসেবে কাজ করবেন, আমি যখনই আজকে ফ্লায়ার দিলাম অনেকেই আমার কাছে মানে মেসেজ পাঠিয়েছে আসলে কি সম্ভব 40-45 বছর হয়ে গেলে বা একটা বেবি বাচ্চা হয়ে গেলে আমরা মনে করি আমাদেরকে দিয়ে আর কিছু হবে না। তো আমরা আসলে জেনেসিস আপু, আমি সবসময় এটা বলি যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি সবসময় যা বলি বা যা দেখি আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সেই রহমতটুকু দিয়েছে, আপনাদেরকে আমি সবার সামনে হাজির করতে পেরেছি। তো আপু আপনি আজকে অনেক মানুষের যখন ইন্সপিরেশন হিসেবে কাজ করছেন, সে সাথে আমার জন্য ইন্সপিরেশন হয়ে গেছেন যে অন্তত আমার একটা কথা আপনি শুনেছেন। এবং আপনি আপু দেখেন আপনার জীবনের আপনি 2টা পরীক্ষা এক চান্সেই পাশ করেছেন আলহামদুলিল্লাহ। এমআরসিজি পার্ট 1 আপনি এক চান্সে পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন। আবার দেখেন এফসিপিএস পার্ট 1 ও আপনি জুলাই আপু, হ্যাঁ আপনি অনেকগুলো অবস্টাকেলের কথা বলেছেন, কিন্তু আমার আফসোস হয় কোনটা আপু, আপনি এবার পরীক্ষা দিয়েই বুঝেছেন এমআরসিজি তে আপনার কিন্তু এসবিএ তে অনেক ভালো একটা নলেজ আপনার হয়ে যায়। আর যখন আপু এটার সাথে দেখেন না 40% পড়া যোগ করে কিন্তু আমার এফসিপিএস হয়ে যাচ্ছে, তাহলে হোয়াই নট আমি একই সাথে 2টা ডিগ্রি করতে পারছি। ওই যে আপু যারা আপনি তো আসলে আপনার ব্যাপারটা হয়েছে কি ইউ আর ম্যাচিউর,
এবং যার কারণে আপনার মনে হয়েছে না আমি এটা করব, কিন্তু আমারই সমবয়স অথবা আমার জুনিয়রকে যখন আমি এই কথাটা বলি, অনেকে হয়তো সেই কথাটার গুরুত্ব বুঝে না, যখন বুঝে তখন আসলে খুব লেট হয়ে যায়, যে না অনেক কিছু ভুলে যায়। কিন্তু আপু আপনি যে এই ধৈর্যটুকু রেখেছেন, আমরা জানি আবার আপনাকে আমরা এমআরসিজি পার্ট 2-তে পাবো, পার্ট 3-তে পাবো, আপনাকে আবার মিড টার্মে পাবো, আবার এফসিপিএস পার্ট 2-তে পাবো, অর্থাৎ জেনেসিসের হাত যে একবার ধরেছেন আপু আপনি বারবারই পাবেন। কিন্তু এই পাওয়ার হ্যাঁ, ক্ষেত্রে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যখন জি। মনির আপু আপনার যেইখানে প্রয়োজন হবে, এবং আপনাকে তো আমি বলবো যে আমার অ্যাজ আ টিম লিডিং এ, অ্যাজ আ সিনিয়র পার্সন, যেমন আমি নাজিয়া আপুর ক্লাস আপনারা করেছেন অ্যানাটমির, আপু কিন্তু অনেক হুম। সিনিয়র আমার থেকে, আমি আপনাকেও ইনভাইট করছি আপু, আপনি যদি আমার জেনে আপনি আমি জানি আপনি অনেক বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে যান, কিন্তু যদি কখনো মনে হয় যে না আমারও এই বাচ্চাদেরকে কিছু দেয়ার আছে, আমি কিন্তু আপনাকে মাঝে মাঝে কিছু সেশনে আপু রাখবো, এই যে আপনার কিছু সুন্দর কথা, দু একটা কথায় অনেকের জন্য ইন্সপিরেশন হবে। তো আমি আপু জি। আপনি আমাকে সময় দিবেন, আমি এতটুকু আশা করি। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আজকে আপনি এত সুন্দর করে এই বিকালের সময়টুকু আমাদের এই টোটাল ফিউচার এমআরসিজি হোল্ডার ডক্টরদেরকে দিয়েছেন, অথবা যারা এখনো মনে করছে আমাকে দিয়ে হবে না, হয়তো আপু আজকের এই বিকেলে আপনার কথা দিয়ে 2026-এ সে তার পোস্ট গ্রাজুয়েশন জার্নিটা শুরু করবে, এবং ইনশাল্লাহ বছর শেষে সে হয়তো একটা ডিগ্রি হোল্ডারও হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হুম। তাকে সাহায্য করবে। জি। তো আমি আপু মুনির আপু আপনাকে আমি অবশ্যই জেনেসিস এমআরসিজি টিমের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ইনভাইট করছি, এবং সে সাথে আপনার পরিবারের সকলেই সুস্থতা, আপনি আমাকে বলেছেন যে আপনার বাবাকে আপনি বলেছেন যে আমাকে যেন আমার কথা বলেছেন, আমি খুব ব্লেসড, তিনি একজন বাবা। আপনি দোয়া করবেন যেন আমরা এভাবে করেই যেন আঙ্কেল আমাদেরকে দোয়া করে যায়, এবং আঙ্কেল যেন আপনার প্রত্যেকটা সফলতা দেখে যায়। আঙ্কেল যেন জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্কেলকে ওই হায়াতটুকু দেয় যে আপনার একদম টোটাল এমআরসিওজি কমপ্লিট করা, আপনাকে একজন সাকসেসফুল লেডি, ইউ আর আ সাকসেসফুল লেডি, বাট যে ডিগ্রির ব্যাপারটাতে আমরা যে লাইফের আরেকটা পার্ট বলি সেটা যেন আঙ্কেল দেখে যেতে পারে, এবং সে সাথে আপনার জি। পুরো জি। পরিবারের সুস্থতা আমি কামনা করি আপু। আমি জি। শেষ মুহূর্তে আপনাকে একটা কথা বলবো যে আপনি শুধু তাদের জন্য একটি কথা বলেন যাদের বয়স 40 বা 42, তারা যদি মনে করে যে এই মুহূর্তে আমি শুরু করব আপু, তাদের আসলে কোন জিনিসটা ফলো করা উচিত? জেনেসিসের হাত ধরবে ঠিক আছে, তার মনের একটা জোর লাগবে, অথবা আপনাকেও ইনবক্স করতে পারে আপু যে আসলে আমি কিভাবে, কারণ এটা তো আমাদের আসলে একটা সদকা জারিয়া, আমরা যখনই কোনো একটা হুম। মানুষকে কিছু একটাতে হেল্প করি, এটা আমার কাছে সবসময় মনে হয়, আমি যদি লাইফে কখনো আই এম আ মেন্টর অফ জেনেসিস, নট মানে আমি কোঅর্ডিনেটর বা একটা লিড করছি, এটা দিয়ে আমি কখনো নিজেকে জাজ করি না। আমি সবসময় চিন্তা করে আমার মেন্টরশিপ করতে ভালো লাগে, আমি জেনেসিসে কখনো থাকি না থাকি, আমি জীবনে যেখানেই থাকবো আমি মানুষের জন্য দৌড়েই যাব। আমার পাশের মানুষটি হাসছে না, বা আমার পাশের মানুষটি হাঁটতে পারছে না আর আমি হাঁটছি, আপু ওই নেচারটাই আমার নাই। আমার কাছে মনে হচ্ছে আসুন আমরা দুজন একসাথে হাঁটি, একসাথে আমরা দৌড়াই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। অবশ্যই। তো ইনশাল্লাহ, আপনার কাছে কি আমি মনে হয় আপু যে আসলে ওদের জন্য কি করা উচিত, যারা এখনো ভাবছে, দ্বিধাদ্বন্দ্বে আছে, খুব ডিপ্রেশনে আছে, তাদের কি করা উচিত এই মুহূর্তে? এখন যেটা আমি বলবো, যখনই এরকম ডিপ্রেশন চলে আসে, প্রথম যেটা মনে করা উচিত আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশে যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট, তারা আসলে প্রত্যেকেই চরম ব্রিলিয়ান্ট, প্রত্যেকেই চরম ব্রিলিয়ান্ট, কারণ সরকারি মেডিকেলে আমরা যারা পড়ি, আহ, তারা আসলে তারা আসলে প্রত্যেকেই অসম্ভব মেধাবী। মেধাবী না হলে আসলে সরকারি মেডিকেলে বাংলাদেশে চান্স পাওয়াটা অনেক অনেক কঠিন ব্যাপার। তো যারা যারা একবার লাইফে এত বড় একটা এক্সাম, আমার কাছে এখনো মনে হয় লাইফের সবচেয়ে টাফ কম্পিটিশন মনে হয় যে মেডিকেল এন্ট্রান্স এক্সাম, ওইটা যারা পাশ করতে পেরেছিল, তাদের কাছে এমআরসিওজি বা এফসিপিএস আমার কাছে মনে হয় যে অনেক টু ইজি। আমি বলবো টু ইজি। কারণ হচ্ছে কি, মানে ওই সময় যে একটা মানসিক চাপ থাকে যে আমার লাইফ ডিপেন্ড করছে এই এক্সামের উপর, যে আমি যদি মেডিকেল আজকে চান্স পেয়ে যাই, কালকে থেকেই আমি উইথ মাই ফ্যামিলি, উইথ মাই এভরিথিং আপগ্রেডেড টু অ্যানাদার লেভেল, তাই না? তখন যে আমি কাল থেকে আমি ডাক্তারের মা, ডাক্তারের বাবা, এগুলো আমার মা বাবা শুনতে পারবো। ওই সময় যে মানসিক চাপটা আপু থাকে, আপনি যখন একজন ডক্টর অলরেডি হয়েছেন, তখন আপনার কিন্তু এই চাপটা নেই। এরপর আপনি কার জন্য করবেন আপু? আপনি করবেন আপনার নিজের জন্য। কারণ দিন শেষে আমার আমার ছোট মেয়েটা যখন একটু বড় হয়ে গেল, আমার কাছ থেকে দূরে থাকা শুরু হলো, তখন আমার নিজের কাছে আসলে একা লাগতো। মানে ওকে টেক কেয়ার করা যখন টাইমটা আমার চলে গেল, তখন বলছে আচ্ছা আমি এখন কি নিয়ে ব্যস্ত থাকবো?
আমাকে তো কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। তখন আমার কাছে যেটা মনে হয়, আমি অনেক কিছু করতে পারি, আরো বেশি পেশেন্ট দেখতে পারি, আরো বেশি ওটি করতে পারি, এগুলো করতে পারি। কিন্তু আমি আমি মনে করলাম যে আসলে এগুলো তো অ্যাজ এ ডক্টর আমরা সবসময় করবোই, লাইফে কখনোই থামবে না। কিন্তু আমি যদি আমার নিজেকে আপগ্রেড করতে চাই, নিজেকে আরো আপার ভার্সনে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই কিছু ত্যাগ করতে হবে। সে জায়গায় আমার নিজেকে কন্ট্রোল করতে হবে, যে না, আমি এই যে ভাবছি যে না, আমার বাচ্চাদেরকে আমি লাস্টের 1 মান্থ যথেষ্ট কষ্ট দিচ্ছি, বলবো যে আম্মু তোমরা আমার ঘরে এসো না, তোমরা আমার ঘরে এসো না, আমাকে প্লিজ 1 মান্থ টাইম দাও। আমার 3 বছরের বাচ্চা, ও পর্যন্ত নিরাপু, আমার কথা কি শোনা যাচ্ছে? মানে দেন যে আপনার হুম। ফ্যামিলির সমস্যা কোথায় চলে গিয়েছে। জি হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে এখন পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন হ্যাঁ, শুনতে এই পাচ্ছি। জন্য আপনি আপু আপনার পরিবারের জন্য এবং আপনার সন্তানদের জন্য এবং আপনার নিজের জন্য আপনার নিজেকে আপগ্রেড করা জরুরি। কারণ একজন ডাক্তার ওয়াইফ বা একজন ডাক্তার মা, এই পরিচয়টা শুনতে ভালো লাগে, কিন্তু একটা সময় পরে আসলে আপনি যখন নিজে এঙ্গেজ থাকবেন না এই প্রফেশনে, তখন আপনার কাছে এটা ডামি মনে হবে, যে আই এম জাস্ট ওয়ার্কিং লাইক এ ডামি, যে আমি এই ফ্যামিলির জন্য একটা অর্নামেন্ট, যে আমি একজন ডাক্তার ওয়াইফ বা আমি একজন ডাক্তার মম। কিন্তু আপনি আপনি যদি নিজেকে নিজে সম্মান দিতে না পারেন, নিজের চোখে যদি নিজেকে আপনি রেসপেক্ট না করতে পারেন, তাহলে তো আপু এটার আসলে কোনো দাম নাই। এটার কিন্তু এক সময় পরে কোনো দাম নাই। আমার আমার বড় মেয়ে যখন, মানে আমি তো সব সময় বলি যে আমার এমআরসি, যে আমার 3 নম্বর বাচ্চা, এফসিপিএস আমার 4 নম্বর বাচ্চা, এই বাচ্চাটা অ্যাডাপ্টেড, এই বাচ্চাটা আসমা ফারুকী, দীপুর কিছুটা অবদান আছে। তো এই কথা বলি। আর এটা কঠিন তো এটা কিছুই খুব নয়। ইউনিক একটা কথা বলেছেন। আমি আমি আসলে কিছুই না আপু, আই এম নাথিং বাট সবকিছুই আপনি করেছেন। আপনার ভিতরে আসলে আপু আমি যে স্পিরিটটা দেখেছি, আমি আজকে আপনাকে লং টাইম কেন স্ক্রিনে রাখতে চাচ্ছি, আপনার ভিতরে আমি এমন একটা স্পিরিট দেখেছি আপু। বাংলাদেশের মেয়েদের, আমাদের অবশ্যই ফ্যামিলি ইন লস মেয়েদের যেহেতু একটা নির্দিষ্ট সময় পর আসলে একটা অন্যরকম লাইফ হয়ে যায়, সেই লাইফের পিছনে আমি মনে করি একজন গাইনোকোলজিস্ট, যেমন আমার শ্রদ্ধেয় দিলীপ স্যার বলতো, একটি মেয়ে বাচ্চা আকাশ ছুঁতে পারবে যদি তুমি তাকে সেই সুযোগটা দাও। এবং আমার মনে হয়েছে একটা নারী কখনো হারে না, তাকে হারানো হয় যদি সে হুম। নিজে হারতে চায়। আমি আপনার ভিতরে এই স্পিরিটটা দেখেছি। আপু বলবো যে আপনার মানে এইটা আছে যে কেন আমি তো এমবিবিএস পাশ করেছি, এত কঠিন একটা অবস্টাকেল, এত অবস্টাকেলের একটা রাস্তা আমি পার হয়ে এসেছি, ঠিক আছে এখন আমি পারবো। এই যে আপনার ভিতরে যে ইচ্ছা শক্তিটা, আমাদের অনেক ডক্টর মেয়েদের ভিতরে এই ইচ্ছা শক্তিটাই মরে গেছে। আমরা এই আজকের কিছু সেশন দিয়ে আমরা চাই, আমরা জানি তারা যদি রেগুলার পড়ে, কারণ যে মেয়ে এমবিবিএস পাশ করে এসেছে আইদার গভর্নমেন্ট অর প্রাইভেট সেক্টরে, সে ডেফিনেটলি যে আপনি বললেন যে তার এসব এমআরসিওজি এফসিপিএস কোনো তার কাছে ব্যাপার না। কিন্তু তার ওই মনকে আগে ফিক্স করতে হবে, ইয়েস আমাকে দিয়ে হবে, এটা প্রিভিয়াসলি অনেক মানুষকে দিয়ে হয়েছে, তারা করেছে, আমিও ইনশাল্লাহ পারবো। সো এই জায়গাগুলোই আসলে আপু অনেক বড় কিছু। আজকে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আপু। এভাবে করে কিন্তু বারবার আমরা আপনার কাছে হাজির হয়ে যাব। আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে এবং আপনার এর পরের ইচ্ছাগুলো যেন, আপনার পরের রাস্তাগুলো, যে মার্সোজি পার্ট 2 পার্ট 3 জি। এগুলো সহজ হয়ে যায়, মিড টার্ম সহজ হয়ে যায়, পার্ট 2 এর ট্রেনিংটা সহজ হয়ে যায়, কারণ আর একটা বড় জার্নি হচ্ছে পার্ট 2 ট্রেনিং পিরিয়ডটা, এটা যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা এটাই চেষ্টা করব। আর আপু আপনি শেষ মুহূর্তে হচ্ছে জেনেসিস অথবা কারোর জন্য কিছু বলে, আমরা আজানও দিয়েছে, আমরা যেহেতু মাগরিবের নামাজে চলে যাব, আপনি কি বলতে চান আমরা সেটি শুনে আজকের সেশনটি এখানে শেষ করব। সবাইকে সবাইকে শেষবারের মতো, মানে আমি আমি যেটা বলছি যে আমি আমি আসলে চাই যে আমি 2027-এ ইনশাল্লাহ পার্ট 2 দিব। জানুয়ারিতে, জুলাইতে মনে হয় পারবো না, একটু টাফ হয়ে যাবে। তো তারপরে আমি, আমার চেষ্টা আছে যে আমি লেগে থাকবো। আর আমার ইচ্ছা যে আমি অবশ্যই এমআরসি যে আউটলায়ারের সঙ্গে কাজ করব, এটা আমার নিজেরও খুবই ইচ্ছা। তো যেটা বিষয় সবাইকেই বলবো, জেনেসিসকে বলবো যে আপনারা এটা, যে আপনি যেটা বললেন সদকায়ে জারিয়া হিসেবে এটা চালিয়ে যান। কারণ আপনাদের এই ছোট ছোট কথাগুলো, এই অনলাইন হেল্প গুলো একটা মানুষের মোড় ঘুরিয়ে দিচ্ছে। আমি আমি এতটা ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে আমি, মানে মোটামুটি খুবই খারাপ পর্যায়ে চলে যাচ্ছিলাম। পরে মানে সমস্ত কিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। এটা এটা অ্যাজ এ ফসিল মম, অ্যাজ এ ফসিল ডক্টর ওয়াইফ না থেকে, রেইজ ইওর ওন সেলফ রেসপেক্ট। কারণ আপনি যখন নিজেকে সম্মান করতে পারবেন, তখনই অন্যরা আপনাকে সম্মান করবে। সেটা আপনার সন্তানই কিউ না হোক,
আপনার স্বামী কেউ না হোক। এই জন্য আপনারা সবাই নিজেকে নিজে চেষ্টা করেন। আপু আমি কিছুই পড়িনি, 70% পড়া গাড়িতে, 30% পড়া হয়তো লাস্টের 1 মাসে, এরকম। আর জেনেসিস কে বলবো আপনারা এটা চালিয়ে যান। যত রকমের সমস্যা হোক, যত রকমের বাধা আসুক, যেটাই আসুক, আপনাদের অগ্রযাত্রা কেউ কখনো থামাতে পারবে না ইনশাল্লাহ। আর আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো। দোয়া রাখবেন সবাই আমার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ আপু। এভাবে করে আজকে আমাদের এই সেশনটি শেষ হয়ে গেল আমাদের। আমি আবারও বলতে চাই, বয়স কোনো বাধা নয়। এমআরসিওজির পরেও অথবা এমআরসিওজি প্রিপারেশনের পরেও এফসিপিএস প্রিপারেশন নিয়ে আপনার এফসিপিএস পরীক্ষাতেও আপনি একবারে চান্স পেতে পারেন, সেটি পাশও হয়। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর সিরাজুম মুনিরা আপু, যিনি একাধারে আমি বলবো যে একজন গুড মোটিভেশনাল স্পিকার। আমি আজকে আপুকে বলবো, আপুর কথাগুলো আসলে এত মোটিভেটেড টাইপের, আমার মনে হয়েছে এই মানুষগুলোই পাবলিক সেক্টরে আরেকজন মানুষকে খুব বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, যার জীবনধর্মী কথা দিয়ে আমরা আজকে অনেক কিছু শুনতে পেরেছি। কারণ যেদিন আপুর এফসিপিএস রেজাল্ট দিয়েছে, আপু ইনবক্সে জানিয়েছে, ফোন করে জানিয়েছে, এটা আসলে একজন স্টুডেন্ট হিসেবে আপু আমাকে না জানালেও পারতেন, কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ, এই যে কৃতজ্ঞতা বোধটার জন্য যে আমাকে ফোন করে জানানো, আপুকে নিয়ে আমার একটা সেশন করা, এটা আসলে একটা গুড হিউম্যান বিং এর আমি বলবো যে ক্যারেক্টারিস্টিক্স মধ্যে পড়েছে দেখে আপুর সাথে আমার এই বন্ডিংসটা। আমরা বারবার ফিরে যাব ডক্টর সিরাজুম মুনিরা আপুর সাথে জেনেসিস টোটাল আউটলেয়ার অথবা এমআরসিওজি টিমের পক্ষ থেকে। আপুর আমাদের সকল মেন্টররা আপনার কাছে কৃতজ্ঞ, আমরাও আপনার কাছে কৃতজ্ঞ। আপনার প্রত্যেকটি যাত্রা শুভ হোক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল কিছু সহজ করে দিক। আপনিও আমাদের জন্য দোয়া করবেন এবং এভাবে করেই যেন আপনার মতো করে আমাদের মেয়েরা তাদের নিজস্ব একটা আইডেন্টিটি খুঁজে পায়, তারা নিজেরা যেন নিজেদেরকে মোটিভেটেড করে সুন্দর একটি লক্ষ্যে নিজের জীবনকে পরিচালিত করতে পারে, সেই শুভকামনায় আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।